এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্য। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 19 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 2 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, সুন্দর পরিপূর্ণ একটি দিন শুরুর জন্য পত্রিকার পাতায় চোখ বোলানো যেন একটা অন্যতম প্রধান কাজ। তাই আজও আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার খবরগুলো দেখে নেব। আমরা শুরু করব সমকাল দিয়ে। ক্ষমতার পুঁজিতে ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির। বন বিভাগের অন্তত 7 একর জমি বেহাত। মুক্তিযোদ্ধা কমান্ডার সহ অনেকের জমি দখলের অভিযোগ। জমি উদ্ধারে বন বিভাগ চালাবে উচ্ছেদ অভিযান। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও কিছু ব্যক্তির অনিয়ম দুর্নীতির সামনে আসতে পারে বলে মনে করছে আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল। রেলওয়ের 713 কোটি টাকার গচ্ছা প্রকল্প সংস্কার করে রেলপথটি চলাচলের উপযোগী করা যাবে, এজন্য রেল ভবনে প্রস্তাবনা পাঠানো হয়েছে। জংলা গাছপালায় ভরা চারপাশ, দিনের আলোতেও পথ চলতে করে গা ছমছম। দূর থেকে টের পাওয়ার উপায় নেই এইটি রেল স্টেশন। পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা রেলপথ একটি ছবি এখানে দেখানো হয়েছে। 15 বছর ধরে যে রেলপথটি পরিত্যক্ত আছে। দর্শক, চলে যাব প্রথম আলোতে। সংকটে শিল্প, গতি নেই নতুন বিনিয়োগে। অর্থনীতিতে বড় দুশ্চিন্তার বিষয়গুলোর একটি হচ্ছে বেসরকারি বিনিয়োগ। দ্রুত ব্যবস্থা না নিলে নতুন কর্মসংস্থান সৃষ্টি থমকে যাবে। বাজছে টি-20-র বাজনা। আর কেউ না জানুক, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগের ঠিকই বিষয়টি জানাচ্ছে উবার চালকার হোটেলের লোকজনেরও। তারা যে দেশে আছেন সেখানে একটা বিশ্বকাপ হচ্ছে, টি-20 ক্রিকেট বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের বাজনা বাজাতে তাদের দেশে পা রেখেছেন বিভিন্ন দেশের খেলোয়াড়, কর্মকর্তা আর গণমাধ্যম কর্মীরা। মালয়েশিয়া যেতে টাকা দিয়ে দিশে হারা। আমরা আশা করছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পেছনে দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেছেন শফিকুর রহমান চৌধুরী, প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। দেশে ফ্রিজেই ক্রেতার আস্থা। বাংলাদেশে 2 দশক ধরে রেফ্রিজারেটর বা ফ্রিজের বাজার দ্রুত গতিতে বাড়ছে, তাই নিয়ে একটি শিরোনাম আমরা দেখছিলাম। ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইট ভাটা দখলে নেন বেনজিরের শ্যালক। সাতক্ষীরার বেনজিরের শাশুড়ির নামে 100 বিঘা জমিতে মাছের ঘের। সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে 48 বিঘা জমির ওপর একটি আধুনিক ইটভাটা স্থাপন করে জীবনের নতুন স্বপ্ন বুনেছিলেন আনারুল ইসলামের ছেলে আশরাফুজ্জামান হাবলু। নিত্য প্রয়োজনীয় 30 পণ্যে কমছে কর। শিশু খাদ্যেও কমছে কর ভার। কর 2% থেকে কমিয়ে 1% করা যেতে পারে। চলে যাব দৈনিক ইত্তেফাকে। শুরুতে যে শিরোনামটি পড়ছি, 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট। বিমানবন্দরে কান্নার রোল, এখনো অপেক্ষায় অনেকে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। জন্ম নিবন্ধন নিয়ে ডিএসসিসি ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে দ্বন্দ্ব। কেন্দ্রীয় সার্ভার ব্যবহারের নির্দেশনা মানছে না ডিএসসিসি। সব শেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখব। শেষ হওয়ার পথে বৃহৎ 5 প্রকল্পের গ্রেস পিরিয়ড। 2022-23 অর্থ বছরে $5 বিলিয়ন পৌঁছেছে ঋণ পরিশোধের দায়।
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 169 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ প্রকল্পে গ্রেস পিরিয়ড এরই মধ্যে শেষ হয়েছে, তবে এখনো এর ঋণ পরিশোধ শুরু হয়নি। ডিপিডিসি নেটওয়ার্ক শক্তিশালীকরণে গৃহীত প্রকল্পেরও গ্রেস পিরিয়ড আগামী মাসেই শেষ হচ্ছে। দর্শক, আমরা একটু নদ নদীর পানি বৃদ্ধির খবর জানবো। আমরা চলে যাব সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। এয়ার জুয়েল, সুনামগঞ্জে কিছুটা পানি কমতে শুরু করেছে, তো এখন কি পরিস্থিতি সেটা জানবেন। আর সেই সাথে সাথে নদ নদীর পানি বৃদ্ধির সাথে হাওরগুলোতেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, তো পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? সেই সাথে আরেকটি বিষয় আমরা জানবো, সিলেটে কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছিল, তো সেগুলো কি এখনো খোলা হয়েছে কিনা, এসব নিয়ে আমাদের জানাবেন। হ্যাঁ সারিকা, সুনামগঞ্জে কিন্তু এই মৌসুমটা কিন্তু মে থেকে জুন জুলাই 3 মাসে কিন্তু পুরো হাওর জুড়ে পানি থাকে, যার ফলে কিন্তু টাঙ্গুয়ার হাওরকে ঘিরে প্রচুর পর্যটকরা আসে। যেহেতু এবার মে মাসে কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি এবং আমাদের সবগুলো হাওর শুকনো ছিল, গেল কয়েকদিনের বৃষ্টিপাতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু হাওরের পানি বেড়েছে। সেই কারণে কিন্তু একটা বন্যার সংখ্যা ছিল, সেটা কিন্তু অনেকটা কেটে গেছে। তবে হাওরের পানি পরিপূর্ণ হয় এবং নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জে কিন্তু যে পর্যটক ব্যবসায়ীরা আছেন, যারা নৌকা বা বিভিন্ন এই মৌসুমটা ব্যবসা করেন, তাদের জন্য একটা স্বস্তির খবর। এবং ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে নৌকাগুলো, এগুলো হচ্ছে আসলে হাউস বোট, যেগুলো টাঙ্গুয়ার হাওরে আসলে রাত্রি যাপন সহ বিভিন্ন আরামায়েশী সুবিধা নিয়ে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করে। এই নৌকাগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে এবং যেহেতু এখন টাঙ্গুয়ার হাওরে পুরো হাওর পানিতে ভরে উঠেছে এবং হাওরের যে আসলে রূপ এবং এই বর্ষা মৌসুমে হাওরের যে অপরূপ সৌন্দর্য, সেটি কিন্তু এখন ফুটে উঠেছে, যার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু পর্যটকরা আসলে টাঙ্গুয়ার হাওরে ঘুরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে অনেক নৌকা টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করেছে। এই নৌকাগুলো কিন্তু এবং যেগুলো হাউস বোট বলা হয়, প্রায় শতাধিক নৌকা এই মৌসুমে তৈরি হয়েছে। এছাড়াও হাউস বোট ছাড়া ছোট ছোট ডিঙ্গি নৌকা কিংবা ইঞ্জিন নৌকা যেগুলো আছে পর্যটকদের হাওরে রাত্রি যাপন এবং হাওরে ঘোরার জন্য, সেই নৌকাগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় শতাধিক নৌকা প্রস্তুত হয়েছে। আমরা কথা বলেছিলাম যে এখানকার যে পর্যটন যারা আসলে এই পর্যটকদের নিয়ে আয়োজন করে থাকে, তারা বলছেন যে এই মৌসুমে যেহেতু পানিতে একটু দেরিতে আসছে, তারপরেও কিন্তু তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রতিদিনই পর্যটকরা আসছে এবং এই টাঙ্গুয়ার হাওরকে ঘিরে যে প্রস্তুতি নিচ্ছে, সেটা কিন্তু ইতিমধ্যে আসলে শুরু হয়ে গেছে এবং পুরো মে জুন জুলাই 3 মাসে হাওরে পানি থাকবে। সেই ক্ষেত্রে পর্যটকদের ভিড় বাড়বে। সারিকা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধির যে একটা প্রবণতা ছিল, সেটা কিছুটা কমেছে এবং পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। সেই সাথে সাথে হাওরগুলোতেও পর্যটকদের আনাগোনাও বেড়ে চলেছে। দর্শক, এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। আমরা জানবো গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড, সেই সাথে আজকে সারাদিনটি বিভিন্ন জেলায় কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো আমরা এক নজরে জেনে আসবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 36.5 এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায় 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 37.4 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দর্শক, গত কয়েকদিনে উত্তরাঞ্চলের জেলাগুলোর নদীগুলোতে পানি বাড়ায় শুরু হয়েছে ভাঙনের সংখ্যা। কুড়িগ্রামের ভাঙন প্রবণ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। আমরা সেখানকার খবর নিয়ে আসবো।
সিরাজ, এই যে ভাঙনের সংখ্যা বেড়েছে, তো নদী পাড়ে মানুষদের মধ্যে নিশ্চয়ই আতঙ্ক রয়েছে। তো সরকারি বেসরকারিভাবে স্থানীয়ভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা ক্ষতিপূরণ কমানোর জন্য? সারিকা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু কুড়িগ্রামের বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়ার ফলে এখানকার যে নদ নদীগুলো রয়েছে এই নদ নদীগুলোর পানি কিন্তু বাড়ছে। আর যতই পানি বাড়ছে এদিকে নদ নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর কিন্তু ভাঙন আতঙ্ক বাড়ছে, কারণ প্রতি বছরেই কিন্তু এই সময়টাতে তীব্র ভাঙন দেখা দেয় কুড়িগ্রামের যে নদ নদীগুলো আছে। বিশেষ করে আমি যদি আপনাকে একটু দেখাই, আমি আছি রৌমারী উপজেলার 22পাড়া একদম সঙ্গে কথা বলে আমি এটা জেনেছি যে এর উজনে কয়েকটি গ্রাম রয়েছে। এই গ্রামগুলো কিন্তু ইতিমধ্যে তীব্র আকার ধারণ করেছে, কিন্তু ব্রহ্মপুত্রের ধরন। এই আপনাকে যদি একটু তথ্য দিয়ে রাখি যে কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে তার মধ্যে অন্যতম 5টি নদী হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা, কুমার এবং গঙ্গাধর। এই 5টি নদীর কিন্তু দৈর্ঘ্য এই জেলার প্রায় 194 কিলোমিটার। আর এই 194 কিলোমিটার মধ্যে 302 কিন্তু তীর রয়েছে, দুই দিকে ডান তীর এবং বাম তীর। এই যে তীরগুলো রয়েছে এই তীরগুলোর মধ্যে প্রায় 57 কিলোমিটার তীর কিন্তু ভাঙ্গন প্রবণ। প্রতি বছরেই কিন্তু এই এই জায়গাগুলোতে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এর মধ্যে 31 কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের তথ্য যেটা, সেটা হচ্ছে যে 31 কিলোমিটার কিন্তু অতি ভাঙ্গন প্রবণ এলাকা। প্রায় 25 থেকে 30টি কিন্তু জায়গা রয়েছে বা স্পট রয়েছে। এই স্পট গুলো কিন্তু প্রতি বছর ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে কিন্তু এই নদ নদীর যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলো কিন্তু ভাঙন আতঙ্কের মধ্যে পড়ে গেছে, যেহেতু এবার বৃষ্টি বেশি দেখা যাচ্ছে। অন্যান্য বছর কিন্তু মে মাসের মাঝামাঝি থেকেই টুকটাক বৃষ্টি হয় এইসব এলাকায়, নদীর পানি বাড়ে আবার কমে, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যেহেতু দীর্ঘদিন বৃষ্টি ছিল না, অনেক পরেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি শুরু হওয়ার পর থেকে কিন্তু বৃষ্টি থামছে না, ফলে নদীর পানি বাড়ছে যেভাবে, একই সাথে নদীর স্রোত কিন্তু বাড়ছে। আর আর অন্যতম আরেকটি কারণ রয়েছে, প্রধান যে নদ নদীগুলো রয়েছে এই নদ নদীগুলো কিন্তু তলদেশে একেবারে পলি এবং বালি দিয়ে ভরাট হয়ে গেছে। সে কারণে অল্প পানিতে কিন্তু স্রোত বাড়ছে, আর এই স্রোত বাড়ার কারণে নদীর যে দুদিকে যে তীর রয়েছে এই তীরের কিন্তু ভাঙনটা বাড়ছে। তো আমরা আজকে যেটা জেনেছি যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি আজকে আসবেন এই রৌমারীর সোনাপুর নামক এলাকায়। তিনি এসে যে ভাঙ্গন প্রবণ যে এলাকাগুলো রয়েছে এলাকাগুলো পরিদর্শন করবেন, করে তিনি ব্যবস্থা নেবেন। ওনার সঙ্গে থাকবেন স্থানীয় যে সংসদ সদস্য রয়েছে কুড়িগ্রাম 4 আসনের বিপ্লব হাসান পলাশ, তিনিও থাকবেন। তো সবকিছু মিলেই কিন্তু প্রতি বছরের ন্যায় এবারও এই ভাঙ্গনের সাথে সাথে বন্যারও কিন্তু একটা চিন্তা পড়ে গেছে, যে বিশেষ করে যে নদ নদীর পাড়ের যে 4.5 শতাধিক চর বলা হয়, এই 4.5 শতাধিক চরের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে আতঙ্কে পড়ে গেছে। একই সাথে ভাঙ্গন, অন্যদিকে বন্যা, সবকিছু মিলে পানি উন্নয়ন বোর্ড অবশ্য বলছে যে প্রতিবারের মতো তারা জরুরি কাজের জন্য তারা প্রস্তুত রয়েছে। সারিকা, সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। আমরা জানছিলাম নদী পাড়ে মানুষের নদী ভাঙনের যে আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে, সেই ব্যাপারেই জানছিলাম। দর্শক, এদিকে পানি বাড়ছে যমুনায়, এতে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জে, বিলীন হয়েছে ফসলি জমি ও বসতভিটা। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে প্রকল্প বাস্তবায়নে আরো সময় লাগবে। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, কি অবস্থা সিরাজগঞ্জের, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে। বিশেষ করে গতকাল কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে, প্রায় 43 সেন্টিমিটার পানি বেড়েছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে সেটি কিন্তু সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ, যেটি
শহর রক্ষা বাঁধ হলেও এটি কিন্তু হার্ট পয়েন্ট নামে পরিচিত। যদি আপনাদের একটু দেখায় যে ঠিক 2.5 কিলোমিটার দৈর্ঘ্যের কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। এটি সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য কিন্তু এই বাঁধটি নির্মাণ করা হয়েছে, কারণ প্রতি বছর কিন্তু এই সিরাজগঞ্জ শহরের রক্ষা এই বাঁধের পাশে কিন্তু রয়েছে পূর্ব দিকে যমুনা নদী, যে কারণে এই নদী থেকে শহরকে রক্ষায় বাঁধটি নির্মাণ করা হয়েছে। যদি আপনাদের একটু দেখায় যে দেখবেন যে ঠিক এই শহর রক্ষা বাঁধের পূর্ব পাশেই বয়ে গেছে প্রমুক্তা যমুনা নদী, যে যমুনা নদী গত কদিন আগেও এই নদীতে কিন্তু চর জেগে উঠেছিল, কিন্তু হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই নদীটি আবারও ফুসে উঠছে। আপনারা যদি একটু দেখায় যে দেখবেন যে নদীতে কিন্তু ধীরে ধীরে পানি আসছে, এবং এই পানি বৃদ্ধির সাথে সাথে আবার সিরাজগঞ্জের এনায়েতপুর জালালপুর এলাকায় কিন্তু তীব্র নদী ভাঙন সেখানে শুরু হয়েছে ইতিমধ্যেই। ভাঙনে কিন্তু অনেক বসত বাড়ি, গাছপালা, সেখানে ভিটে সব কিন্তু নদীগর্ভে আসলে বিলীন হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা যেটি কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এনায়েতপুরে যমুনা নদীর পূর্ব পাশে একটি ক্যানেল জেগে ওঠায় কিন্তু নদীর সেখানে ভাঙছে, এবং পানি কিন্তু আরও 3 থেকে 4 দিন কিন্তু যমুনা নদীর পানি বাড়বে, এমনটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা যেটি বলছে যে ভাঙন রোধে ইতিমধ্যে তারা বালি ভর্তি যেটি জিআর টিউব সেগুলো কিন্তু ফেলছে, এবং প্রতি বছর বর্ষা আসলেই কিন্তু সিরাজগঞ্জবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে, এবং ধীরে ধীরে কিন্তু পানি বাড়ছে। বর্ষা মৌসুম যতই আছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। সারিকা। হিরগুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে নদ নদীর পানি বৃদ্ধি, নদী ভাঙনের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন হিরগুন। এবারে কেওয়াইসি নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। দর্শক, প্রবল ঘূর্ণিঝড় রিমাল সবচেয়ে বেশি স্থায়ী হয়েছিল পটুয়াখালীতে। পটুয়াখালীতে এই রিমালের প্রভাবে কৃষি, বাঁধ আর শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মাঝে প্রধানমন্ত্রীও পরিদর্শন করেছে, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। দর্শক, রিমাল পরবর্তী অবস্থা নিয়ে আমরা একটু জানবো। এবারে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একটু জানতে চাইবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সাথে বাঁধগুলো পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে কিনা, মানে ক্ষয়ক্ষতি পূরণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এসব নিয়ে আমাদের জানাবেন। সারিকা, আপনাকে জানিয়ে রাখি যে আসলে গত 25, 26 এবং 27 এই 3 দিনে কিন্তু টানা বৃষ্টি এবং বন্যায় ঘূর্ণিঝড় যে রেমাল এসে গেছে পটুয়াখালীতে, সেই ক্ষয়ত চিহ্ন কিন্তু রেখে গেছে। ঘূর্ণিঝড় রেমাল চলে গেল, আপনি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাপকতা, এখান থেকে নদীর স্রোত বয়ে গেছে, যার ফলে কিন্তু এখানে বড় ধরনের এটা পাশে কিন্তু বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধ উপচে কিন্তু পানি এসে যে মূল সড়ক, আমি আছি এখন ট্যাংরাখালী এলাকায়, সেই ট্যাংরাখালী এলাকায় কিন্তু যে মূল সড়ক এখানে কিন্তু 5 থেকে 7টা পয়েন্টে এভাবে ভেঙে গেছে। ফলে কিন্তু স্থানীয়রা মেম্বারদের সহযোগিতায় কিন্তু আসলে কিছুটা মাটি দিলেও কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু স্বাভাবিক হয়নি। এভাবে কিন্তু পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলায় কিন্তু আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ভেড়িবাঁধের বিভিন্ন অংশ এভাবে ছিঁড়ে গিয়ে ভেঙে গিয়ে কারণ পানি প্রবেশ করছে, ফলে কিন্তু স্বাভাবিক জোয়ারে কিন্তু পানি প্রবেশ করে বাড়িঘর নিমজ্জিত হয়। ফলে পানি আতঙ্কে কিন্তু একরকম উপকূলবাসী দিন কাটাচ্ছে। এর ফলে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি ভাঙায় কিন্তু আসলে গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করে গিয়েছেন, তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যাদের ঘর চলে গেছে তাদের ঘর দেওয়ার কথা বলেছেন, এবং বিভিন্ন জনকে কিন্তু ত্রাণ দিয়েছেন। আসলে এই ত্রাণ কিন্তু স্থানীয় উপকূলবাসী কিন্তু আসলে ত্রাণ চান না, তারা কিন্তু আসলে টেকসই ভেড়িবাঁধ চান, এই ধরনের কথা কিন্তু তারা বলছেন। কারণ টেকসই ভেড়িবাঁধ না হলে যতই ত্রাণ দিক না কেন, যত যাই কিছু করুক না কেন, কারণ কিছুদিন পর কারণ দক্ষিণ অঞ্চলে কিন্তু আসলে উপকূলীয় এলাকায় কিন্তু ঝড় ঝঞ্ঝাট নিয়ে তাদের বড় হতে হয়, কারণ এই ঝড় প্রতি বছরই কিন্তু কোনো না কোনো ঝড় লেগেই থাকে। ফলে কিন্তু প্রতি বছর ত্রাণ দিয়ে কিন্তু তাদের সমর্থ, কারণ তিলে তিলে
তিলে তিলে গড়ে ওঠা তাদের যে পরিবার এবং তাদের যে বাড়িঘর, তাদের যে ফসলি মাঠ, সেই মাঠ যদি চলে যায় সেক্ষেত্রে তাদের পরবর্তীতে কিছুই করণীয় থাকে না। ফলে তারা কিন্তু বারবার একই কথা বলছেন, আসলে ত্রাণ নয়, টেকসই বাদ চাই। এই ধরনের কথা নিয়ে কিন্তু উপকূলবাসী সবসময় স্লোগান দিলেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দিলেও কিন্তু আসলে কোনো প্রতিকার মিলছে না। সারিকা, রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম কে রানা। আমরা জানছিলাম ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রসঙ্গে। দীর্ঘ 7 বছর সংস্কার শেষে পুনরায় খুলে দেয়া হয়েছে 700 বছরের পুরনো ঐতিহাসিক মিশরের আল তুরবুঘা আল মারিদানি মসজিদ। সংস্কার কাজে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আগা খান ফাউন্ডেশন। 1338 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুক সুলতান নাসির মোহাম্মদের জামাতা আল মারিদানি। শতকে মিশরের কায়রোতে নির্মাণ করা হয় আল তুরবুঘা আল মারদানি মসজিদ। প্রায় 700 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ চলে গেল কয়েক বছর। 2018 সালে মসজিদটির বাহ্যিক অংশ এবং মিনার সংস্কার শুরু হয়, যা শেষ হয় 2021 সালে। এরপর শুরু হয় অভ্যন্তরীণ মেরামতের কাজ। অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন ও আগা খান ফাউন্ডেশন। সংস্কার শেষে মসজিদটি খুলে দিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজ। ইসলামী স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদ। সৌন্দর্য ও সাজসজ্জায় এটি অনন্য। ইসলামিক স্থাপত্যের বিকাশে এই মসজিদ বেশ গুরুত্বপূর্ণ। সৌন্দর্য বর্ধনে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে হয়েছে। স্ক্যালপেল ও হালকা স্যান্ড পেপার ব্যবহার করে এর ছাদের কাজ করেছি। ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ করতে পেরে আমি গর্বিত। 1338 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুক সুলতান নাসির মোহাম্মদের জামাতা আল মারিদানি। এর আগে 1895 এবং 1903 সালে 2 দফায় মসজিদটি ব্যাপকভাবে সংস্কার করা হয়। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, এই ছিল কেউ স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন পর্বে নতুন নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।